এবার জাস্ট একবার রিং মারি, দেখে নাও। যদি ট্রানজাকশনটা এক্সিকিউটেড সিরিয়ালি হতো, মানে প্রথমে T1 পরে T2 হতো, কোয়াইট সিম্পল, লাইক দিস। ফার্স্টে T1 কমপ্লিট হলো, তারপর T2 কমপ্লিট হলো, তাহলে কোনো প্রবলেমই নেই। আর যদি 300 টাকা নিয়ে যাত্রা শুরু করে, দিনের শেষে 300 টাকাই অ্যাকাউন্টে থাকবে, কনসিস্টেন্সি থাকবে ডেটাবেসে। কারণ 300 টাকার 50 টাকা বিকে দেবে, এই বি থেকে কমে যাবে, আর এই আবার 50 টাকায় বেশি পাবে। মানে ধরো ধরো এর 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 কাছে কত ছিল, এর কাছে হচ্ছে ধরো ইনিশিয়ালি এর কাছে ধরো 100 টাকা, বির কাছে 200 টাকা আছে, দুই যোগফল কত, 300 টাকা। এর কাছে 100 টাকা, বির কাছে 200 টাকা আছে, যোগফল কত, 300 টাকা। এ বি কে যদি 50 টাকা দেয়, না সরি বি, এ যদি বি থেকে 50 টাকা পায়, তাহলে বি হবে 250, এ হবে 250 টাকা, বি হবে 50 টাকা। এটা হওয়া উচিত। বাট টোটাল ডেটাবেস ক্যালকুলেশন সাম তো ঠিকই থাকবে, এ প্লাস বি তো একই থাকবে। নাও এবার এবার খেলাটা দেখো। ইফ দিস ট্রানজাকশনস আর এক্সিকিউটেড সিরিয়ালি, দেয়ার আইদার T1 or T2 mode, there will be value will be 300 after completion of the execution. But if the transaction like the serial one, যেটা তোমার ব্যাখ্যা করছিলাম, it is possible concurrency control using the locking protocol, two-phase protocol, লক করে ছাড়ছি না, যতক্ষণ ধরে আছে ছাড়বো না, এই তো। এবং এক্সক্লুসিভ লক, গল্পটা বোঝা গেল। শেয়ার লক মানে আমি দুইজনের মধ্যে শেয়ার লক নিতেই পারি একসঙ্গে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সক্লুসিভ একজন নিলে যতক্ষণ না ছাড়বে, সে আরেকজন শেয়ার লগও পাবে না, এক্সক্লুসিভ লগও পাবে না আইটেমের উপর, ওই পার্টিকুলার আইটেমের। ডিফারেন্ট আইটেমের মধ্যে কোনো চাপই নেই। বাট দ্য প্রবলেম ইজ অ্যাট দ্য এন্ড ইউ গেট 250। ডিসপ্লেতে T2 এ প্লাস বি কে 250 করে দিয়েছে, কারণ এ এখনো টাকাটা পায়নি, এটা প্লাস হবে, হ্যাঁ এটা ভুল আছে, এ প্লাস বি হবে। এর টাকাটা অ্যাড হয়নি, এর টাকাটা অ্যাড হওয়ার আগে T2 ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে। এই পিকুলের প্রবলেমগুলো সবসময় থেকেই থাকে। এ প্লাস 50 হবে। সো ডিসপ্লেটা এ প্লাস কত দেখাবে, 250 দেখাবে, কারণ এতে এখানে এতে ছিল কত, 200 টাকা ছিল বোধহয়, হ্যাঁ, আর বিতে 100 টাকা ছিল। এবার বিট টাকা কমে গেছে, 50 হয়ে গেছে, বি কেটে 50 হওয়ার পর ট্রানজাকশনটা হয়েছে ডিসপ্লে এ প্লাস বিট, তার মানে কনসিস্টেন্সি চলে গেল ডেটাবেসে। তারপরে ডেটাবেসে কি আপডেট হয়েছে সেটা পরের কথা, পরে ডেটাবেস আপডেট হয়েছে হয়নি তো পরের কথা, ডেটাবেসের শোয়িং নেই। সো দিস ইজ ডিউ টু, হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন অফ দিস মিস্টেক ইজ ট্রানজাকশন T1 আনলক দ্য ডেটা আইটেম বি টু আর্লি। ও যদি পুরো কমপ্লিট করার পর ছাড়তো তাহলে ভালো হতো, তাহলে একটা প্রবলেম হচ্ছে, তাহলে তো সিরিয়ালিটি হয়ে যেত লাইক দিস, পুরোটা কমপ্লিট করার পর ছেড়ে দিচ্ছে, আনলক বি আনলক এ কমপ্লিট করলো তারপরে ছাড়লো, এমনি সিরিয়াল হবে। হ্যাঁ, আবার বলছি দেখো কথাটা, এটা দ্য রিজন ইজ মিস্টেক ইজ ট্রানজাকশন T1 আনলক দ্য ডেটা আইটেম বি, অনেক আগে আনলক করে দিয়েছে, ওটা বেটাকে একদম লাস্টে গিয়ে আনলক করে, ছাড়বে না। কেন ছাড়বে না? তাদের T2 যাতে বি না পায়, বি পেয়েই ও ঝামেলা শুরু করে দিয়েছে। T1 যেই বিটাকে আনলক করেছে, ওর সঙ্গে সঙ্গে একে লক করেছে, একে বি কে লক করে নিয়ে বির সঙ্গে যোগ করে বার করে দিয়েছে। তাহলে আমি T1 এর আনলকটাকে যদি পরে লিখি কোডিং এ, তাহলে এই প্রবলেমটা মিটে যায়। বাট দ্য প্রবলেম ইজ আলটিমেটলি, এই যে লিখেছি দেখুন, সাপোজ এ ডিলে আনলকিং টিল দ্য এন্ড, বিটা T1 এর আনলক বিটাকে আমি শেষ পর্যন্ত রাখছি, তারপরে আমি T2 কে ছাড়বো, তুই ততক্ষণ বসে থাক, ওয়েটিং স্টেজে থাক, রাইট? এবার কি প্রবলেম হচ্ছে, ডিলেইং আনলক টিল দ্য এন্ড, মনে করো T1 টা হচ্ছে T3, আমি ট্রানজাকশনটা একটু উল্টে লিখছি জাস্ট কোডিং এর সুবিধার্থে, T1 টা হচ্ছে T3 তাই লিখেছি হচ্ছে, আর T2 টা হচ্ছে T4, কি লিখেছি একই কোডিং, জাস্ট উপরে লেখা আছে বোঝার সুবিধার্থে। রাইট বি শুধু আনলক বিটাকে এই পরের দিকে লিখেছি, দেখো রাইট এর পরে লিখেছি আনলক বি, এই যে এখানে আছে আনলক বিটা এই 5 নম্বর লাইনে T1 এর, রাইট, আনলক বিটা লাস্টে লিখেছি। ওকে, T2 টা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, এবং T2 টা করসপন্ডিং একটু চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ ও আনলক বিতে পাবে না, রাইট? আনলক বি আফটার ডিসপ্লে ইউ হ্যাভ টু রাইট আনলক বি, ডিসপ্লে করে দেবে। ওকে, সো এবার একটা ভয়ঙ্কর প্রবলেম দাঁড়ালো, যে দুটোকে আনলক করে দিয়েছি, ঠিক আছে আনলক, এবার এবার কি দাঁড়ালো, scheduled sequence write is no longer possible, so T4 will correctly display 400, okay, 300, কারণ T4 এবার ক্যালকুলেশন হবে। এইবার যেটা দাঁড়ালো,
যেটা আমি ব্যাখ্যা করছিলাম। সো দিস ইজ দ্য কোডিং। T3 is this, T4 is this. Simple. Now এটা partially লেখা আছে, দেখো partially after sometimes ধরো first wave start log xb, then read b, then b is equal to 50, then write b, and parallelly T4 start log sa, read a, then he required log sb, right? তার মানে what is the scenario now? আবার সেই প্রবলেম দ্বারা অ্যারেজ করছে, শুধু প্রবলেম। কি প্রবলেম হচ্ছে এবার প্রবলেম হলো যে আনলক করলে সমস্যার সমাধানটা হয়, মানছি, কিন্তু এইখানে যদি আনলক করলে একটা ডেডলক তৈরি হয়েছে। ডেডলক কিরকম? T3 রাইট বির পর লকে চাইছে এক্সক্লুসিভ মোডে, T4 লক শেয়ার্ড মোডে ধরে আছে, ও ছাড়েনি এখনো। ও না ছাড়লে এক্সক্লুসিভ মোডেও ধরতে পারবে না। রিমেম্বার, শেয়ার মোডে ধরে আছে বলে এক্সক্লুসিভ মোড পাবে না। শেয়ার মোডে ধরে আসলে শেয়ার মোড পেত। তো এক্সক্লুসিভ মোডের সঙ্গে শেয়ার মোড আটকে গেছে। প্যারালাল রাইট বি আছে বলে ও এবার লক শেয়ার চাইছে, ও এখন আনলক করেনি, আটকে আছে। দ্যাট ইজ দ্য ডেডলক। জিগজ্যাগ, এ ওকে ছাড়ছে না, ও ওকে ছাড়ছে না, ও না চাইলে ও এগোতে পারছে না, ও না চাইলে ও এগোতে পারছে না। So that is, since T3 is holding an exclusive mode lock, T4 is requesting a shared mode lock, T4 is waiting for the T3 to unlock B. Wait করতে হবে। Similarly, T4 also, since T4 is holding a shared lock and T3 is exclusive lock, so T3 is waiting for T4 to unlock it. একজন B আনলক করার জন্য বসে আছে, একজন A আনলক করার জন্য বসে আছে, দুজন পুরো ঘেটে আটকে বসে আছে। দুটো ডিফারেন্ট আইটেমের উপর, সেম আইটেম নয়, কিন্তু ডিফারেন্ট আইটেমের উপর থাকা সত্ত্বেও তারা কিন্তু আনলক, কেউ কাউকে ছাড়ছে না। অটোমেটিক সিস্টেম arise in the deadlock position. So what do we have to do now? Thus we have to state whether neither of these transactions can ever proceed with the normal execution. This is called a deadlock. No deadlock occurs, system must have to roll back. At least one item should be rolled back. কে roll back করবে আমরা পরে জানবো, পরের দিন। Either T1 have to roll back. Once the transaction has been rolled back, the data item that is locked by the transaction is automatically unlocked. Either T3 has to be rolled back or T4 has to be rolled back. Right? Wait for graph. আমরা আসবো পরে। Wait for graph, বিভিন্ন রকম deadlock prevention technique আছে। How to prevent the deadlock, deadlock recovery technique, deadlock থেকে করে রিকভারি পাওয়া যায়, যেটা সুরজিৎ একটু বোঝানোর চেষ্টা করছিল যে if there is some, একই সময় দুটো অকার করতে গেছে, দুইজন তো আটকে গেছে, কি করবো? someone has to roll back, একজনকে ব্যাক করতেই হবে, আদারওয়াইজ সম্ভব নয়, না তো হ্যাং করে যাবে সফটওয়্যার। সো ইউ হ্যাভ টু রোল ব্যাক সামওয়ান। একজন রোল ব্যাক করে, শুধু এটা মাথায় রাখবো, যদি রোল ব্যাক করে তাহলে ও যাকে লক করেছিল, ওই যে ডেটাবেস, কোথায় গেল বাবু, ওই যে গ্রান্ট ম্যানেজার, কন্ট্রোল ম্যানেজার, ওকে ওর লকিং যে রোল ব্যাক করবে, সেই ট্রানজাকশন যেই আইটেমকে লক করে রেখেছিল সেটা আনলক হয়ে যাবে। ওকে, অটোমেটিক্যালি তোর চাপ নেই, যেহেতু যেমন ধরো ওই T3 যদি রোল ব্যাক করে, অটোমেটিক বি কে আনলক করে দেবে, ও স্মুথ বি কে লক করে নিয়ে বেরিয়ে যাবে T4। T4 আগে ঘটবে, T3 পরে ঘটবে, বাট মেবি দেয়ার ইজ ইনকনসিস্টেন্সি, অবভিয়াসলি, কারণ আমরা সিস্টেম মানছি না। মেবি দেয়ার ইজ ইনকনসিস্টেন্সি, এটা আমরা লিখেছি পরে, যে অটোমেটিক মনে করো তো T3 ডেডলক প্রিভেন্ট করে দিল, T3 কে রোল ব্যাক করে দিল সিস্টেম, তাই তো? আমরা দেখাবো কি করে রোল ব্যাক প্রিভেন্ট করা, কি করে রোল ব্যাক, কোন ট্রানজাকশন হ্যাজ টু বি রোল ব্যাক, কাকে রোল ব্যাক করতে হবে আমরা পরে বলছি। T3 কে কি রোল ব্যাক করা হবে? আমরা কাকে রোল ব্যাক করবো আমরা এনে পরে ডিসকাস করি। কোন ট্রানজাকশনটা হ্যাজ টু বি রোল ব্যাক আমি পরে বলবো, আজকে হয়তো হবে না, নেক্সট দিন বলবো। হাউ ক্যান ইউ হ্যাভ টু রোল ব্যাক, রোল ব্যাক আলাদা মেকানিজম আছে, রোল ব্যাক প্রিভেনশন, রোল ব্যাক ডিটেকশন, আমরা পরে দিই, স্টেপ বাই স্টেপ আছে পরে দিই। হ্যাঁ, পরের নোটে আছে। যাই হোক, একটু রোল ব্যাক পরে দেখাবো, সেটা নিয়ে আমরা পরের দিন ডিসকাসে যাব আশা করি। আজকে আপাতত থাক, কিন্তু কিভাবে রোল ব্যাক হয় নিশ্চয়ই একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে রোল ব্যাক কি করে হচ্ছে, আপনি কাকে বুঝবেন রোল ব্যাক করা উচিত, এবং রোল ব্যাক করার সময় কি প্রিভেন্টিভ মেজারমেন্ট নেব, কি করে রিকভার করবো, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাট ইজ অনেক কিছু জানার আছে। যাই হোক, সেগুলো শুধু এইটুকু জানি
সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এখন শুধু এটুকু জানলাম যে যেই T3 কে রোল ব্যাক করবো, মনে করো আমি কথা আমি T4 কে করতে পারি, যা খুশি। যদি T4 কে রোল ব্যাক করাও, অ্যাজ পার আমার রুল বা টেকনিক, আমি মনে করছি যে আমি T4 কে রোল ব্যাক করেছি, তাহলে লক এস ফ্রি হয়ে গেল, মানে এ লক এ ফ্রি হয়ে গেল, আনলক হয়ে গেল। তাহলে T3 লক এ নিয়ে বেরিয়ে গেল স্মুথলি, তো চাপ নেই। কারণ ও যেহেতু কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার আনলক করে দিল একে, এ আইটেমকে, এ অ্যাকাউন্টকে, তো T3 এ নিয়ে বেরিয়ে গেল। নাও এবার দেখো এবার একটা অ্যানাদার প্রবলেম দাঁড়াচ্ছে। These data items are then available to other transactions which are continue with the execution. Quite simple. If once the transaction has to roll back, the data item are locked by the transactions are unlocked. But if we do not use locking, or if we unlock the data item too soon after reading or writing, we may get inconsistent state. On the other hand, if we do not unlock a data item before requesting a lock, another data item deadlock may be occur. Deadlock are necessary evil, obviously a problem associated with the locking protocol. But if we want to avoid inconsistent state with risk, there is again there is a trade-off whether you want a deadlock or whether you want an inconsistent state. Deadlocks are definitely preferable to the inconsistent state, since they can be handled by rolling back the transactions. আমরা চাইলে দুটোকে রোল ব্যাক করাবো যদি আমরা দেখি ট্রানজাকশনের ইনকনসিস্টেন্সি গন্ডগোল আছে, টাইম লাগতে পারে, সময় খাবে, সিস্টেমে ওয়েটিং স্টেটে চলে যাবে। ওই যে ট্রানজাকশনে যে আমরা প্রথম দিকে ট্রানজাকশন কন্ট্রোল করেছিলাম, ওয়েটিং স্টেটে চলে যেতে পারে ট্রানজাকশনটা, সেটা অন্য প্রশ্ন। কিন্তু ইনকনসিস্টেন্সি তো আসবে না, ডেটাবেস ইনকনসিস্টেন্সি কিন্তু খুব খুব প্রবলেমেটিক, বিকজ ব্যাংকের ক্ষেত্রে ভীষণ সমস্যা দাও। সো ডেটাবেস আর ডেফিনেটলি প্রেফারেবল টু ইনকনসিস্টেন্ট স্টেট, since they can be handled by rolling back the transaction, whereas inconsistent state may lead to a real world problem, যেটা বলছিলাম, that cannot be handled by database system, সম্ভব নয়। Locking protocol is a set of rules, etc. The set of such rules are called possible serializing protocol। এবার টু ফেজ প্রোটোকল, এটাকে টু ফেজ কেন বলে তার ডেসক্রিপশন আছে, আমি আর ডিটেইলস যাচ্ছি না, একটু স্টেজ জাম্প করছি, হেজানো আছে। যেটাকে টু ফেজ কন্ট্রোল কেন বলে, যে ট্রানজাকশন ফেজ ওয়ান, প্রথমে কি করে, ফেজ ওয়ানে গ্রোয়িং ফেজ, ট্রানজাকশন ট্রাই টু অকওয়ার দ্য লক, ট্রানজাকশন রিলিজ লক নয়। আর ফেজ টু তে সিঙ্কিং ফেজ বলে, কারণ এটা লক রিলিজ করে আর লক নাও পেতে পারে, মানে অন্য ট্রানজাকশন যদি পেয়ে থাকে ও কি করে পাবে। গ্রোয়িং ফেজে কি হয়, সে লক নেবে অথবা লক ছাড়বে না, ধরে ধরে বসে আছে। আর রিলিজ পেজে সে পাচ্ছে না, হয়তো পাচ্ছে না অথবা ছেড়ে দিচ্ছে। তো বাংলা কথা বলছি, সো দ্যাট ইজ টু ফেজেস, এইভাবে ওটাকে ব্যাখ্যা করা হয়। সো দে আর কল্ড টু ফেজ প্রোটোকল। and some protocol assures serializability. It can be proved that the transactions are serialized in the order of their lock point, যেভাবে যে স্টার্ট নিয়েছিল সেই লক পয়েন্টে বেস করে, মানে ধরো যদি T1 আগে স্টার্ট নাই, কোথায় গেল, যদি T3 আগে, ফর এক্সাম্পল পার্টিকুলার ক্ষেত্রে বলছি, T3 আগে স্টার্ট না, তাহলে T3 লক পয়েন্ট আগে যে স্টার্ট হবে তার সে আগে শেষ হবে, as usual lock point. The point of transaction is final lock. Okay. Now another type of lock conversion is, যেগুলো সব নোট পরীক্ষায় প্রচুর আসে, আমি দেখাবো ওখানে, দেখবে এইসব হেজানো বোঝা যায়। এই লকিং প্রোটোকলটা কি করে মেনটেন হয়, এটা হচ্ছে অটোমেটিক অ্যাকুইজিশন অফ রিড মেথডটা কি, যা বলছিলাম মুখে সেটা একটা হেজি অ্যালগরিদম লিখেছে। রিড কখন পায় একটা প্রোটোকল, একটা অপারেশন রিড পাবে আইটেম ডির ওপর, যদি T1 নিজে রিড নিয়ে রাখে তাহলে রিড পাবে, নিজে রিড, মানে আই মিন শেয়ার লক নিয়ে বসে আছে, রিড পাবে। অথবা অন্য কেউ যদি শেয়ার লক না নেয়, অন্য কেউ যদি এক্সক্লুসিভ লক না থাকে, তাহলেও শেয়ার লক নিয়ে রিড করবে, মানে কথাটা বলা আর কি। রাইট ওরকম আরেকটা গল্প, রাইট অ্যাকুইজিশন অফ লক, রাইট কখন পাবে, এক্স লক যেটাকে বলি আমরা। এক্স লকের মধ্যে রিড রাইট দুটোই হয় অবশ্য, যদি তাত্ত্বিকভাবে ওটাকে এক্স লক বলা হয়। এক্স লক মানে রিড রাইট দুটোই, যদি আমি গল্পে খুব মানে ক্যাজুয়ালি ওটাকে রাইট লক বলছি আর কি, রাইট শুধু রাইটের জন্য, শুধু রাইট নয় অ্যাকচুয়ালি। এক্স লক মানে রিড রাইট দুটোই পাওয়া যায়। এক্স লকের মধ্যে তুমি যদি গ্রান্ট পাও, পারমিশন পাও, তুমি রিড রাইট দুটোই করতে পারবে, কিন্তু রাইটটা যেহেতু ক্রিটিক্যাল কাজ, তাই ওটাকে রাইট লক বলে আমি রাফলি বলি।
যাই হোক, তা রাইট কখন পাবে? যদিও রাইট লক থাকে তাহলে পাবে, যদি এক্সক্লুসিভ লক থাকে, এক্স লক থাকে তাহলে পাবে, এক্সক্লুসিভ লক মানে এক্স লক, তাহলে রাইট করতেই পারবে আইটেমকে রাইট, কোনো অসুবিধা নেই। আর যদি ইফ নেসেসারি ওয়েট আনটিল নো আদার ট্রানজাকশন হ্যাজ এনি লক, কোনো লক থাকলে সে রাইট করতে পারবে না। আর যদি অন্য আইটেম যদি শেয়ার লক থাকে, আর নিজের যদি শেয়ার লক থাকে, সেটাকে আপগ্রেড করবে এক্সক্লুসিভ লকে, তারপরে রাইট করবে, রাইট। অথবা অন্য কারোর থেকে অন্য কারো যদি ছেড়ে দেয়, তাহলে সে লক এক্স গ্রান্ট নিয়ে তারপর রাইট করবে। এইসব হেজিয়ে লেখা, এই লেখাটা সেইভাবেই একটা অ্যালগোরিদম লেখা আর কি বাংলা করে, ওকে আমি আর ডিটেলস ব্যাখ্যা যাচ্ছি না। টু ফেজ প্রোটোকল ডাজ নট এনশিওর ফ্রিডম ফর ডেডলক, আমরা তো ব্যাখ্যা দিলাম তার। এটা এরকম একটা অঙ্ক পরীক্ষা এসেছিল, আমি দেখছিলাম আগের দিন, তাই আমি এটা ব্লু কালার করে ইয়েলো কালার করে রেখেছি, কেন তার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। টু ফেজ লকিং প্রোটোকল ডাজ নট এনশিওর ফ্রিডম ফর ডেডলক, ফ্রিডম ফর ডেডলক হয় না, আমি দেখিয়ে দিলাম কেন হয় না। আচ্ছা, কাস্কেডিং রোল ব্যাক ইন টু ফেজ, কাস্কেডিং রোল, আচ্ছা কাস্কেডিং রোল ব্যাক মানে টু ফেজটা যদি ফর এক্সাম্পল ধরো T5 T6 T7 তিনটে কি বলবো ট্রানজাকশন ঘটছে। এবার in the schedule here each transaction observe that the two phase protocol মানছে। দেখো দেখতে পাবে লক এক্স নিয়েছে, ও লক এক্স ছাড়ার আগে লক আনলকে, তারপরে লক এক্স ঢুকেছে, তারপরে যে লক বি তো লাগেইনি, সুতরাং লক বি ছাড়া না ছাড়া কিছু এসে যায় না, তাই তো। লক মানে অন্য T6 বা T7 বি ইউজ করেনি, বি আইটেমকে ব্যবহারই করেনি, সুতরাং ওর T5 এর লক বি আনলক বি করলো কিনা তার উপর T6 আর T7 এর কোনো অর্থ নেই। আপাতত দেখে মনে হচ্ছে সিরিয়াল ইলিজিবিলিটি মেনটেন করেইছে, ঘটনা দেখলেই বুঝতে পারছি। আর পাতি সিরিয়াল লক করেছে কিন্তু ইউজিং লক ফেস প্রোটোকল, যেটা মেন বক্তব্য কাস্কেডিং লকের মানেটা কি সেটা বোঝানোর জন্য। যেটা কাস্কেডিং রোল ব্যাক মানে কি, যদি পুরো ট্রানজাকশনটা যেহেতু এখনো আনলক বিটা হয়নি T5 এর, রাইট, সুতরাং T5 এখনো চলছে, কমিট হয়নি তো, রাইট, কমিট পড়েনি, আনলক পড়েনি, আমার T5 এখনো চলছে। এইবার ধরো কোনো এক অবস্থায় but the transaction fails after the reday on the step 7 T7 এর রিডে পরে সিস্টেম ফেলিওর, তিনটাকে রোল ব্যাক করতে হবে, কেননা T5 এখনো কমিট করেনি, T6 এখনো কমিট করেনি, T6 অবশ্য রোল ব্যাক করেছে, T6 রোল ব্যাক করলেও মুশকিল আছে, T6 আবার T5 এর ডেটা নিয়ে রোল ব্যাক করেছে, তো যেহেতু T5 রোল ব্যাক করেনি, কমিট করেনি, সুতরাং এই ধরনের এইগুলোকে বলে কাস্কেডিং রোল ব্যাক। আর পরীক্ষা আসে কাস্কেডিং রোল ব্যাক মানে পাতি একটা এক্সাম্পল দিয়ে 4টা লাইন লিখে দেবে যে এইখানে যদি এই T7 এর সময় যদি সিস্টেম ফেলিওর হয়, তাহলে T5 T6 T7 সবটাকে ব্যাক করতে হবে, রোল ব্যাক করতে হবে, কিছু করার নেই, কারণ T5 কমপ্লিট হয়নি ইন দ্য সেন্স কমিট করেনি, সিস্টেম ট্রানজাকশন স্টেট ফাইনাল স্টেটে যায়নি, আমি কি করবো, মাঝখান থেকে যদিও প্রায় ট্রানজাকশন শেষ হয়ে এসছে, পার্সিয়ালি কমিটেড বলতে পারি, কিন্তু ফুললি কমিটেড হয়নি, সুতরাং অটোমেটিক রোল ব্যাক করতে হবে, কিছু করার নেই। এটা একটা মানে বলতে পারো যে এটা না করলেও চলতো, বাট উই হ্যাভ টু ডু দিস ডিউ টু দ্য বাট দ্য সেক অফ সিম্পলিসিটি, না করলেও চলতো, যেহেতু থিওরিটিক্যাল T5 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গ্রান্ট কমিট করুন বা না করুন, কিন্তু এইসব ক্ষেত্রে সিম্পলিসিটি রাখার জন্য ইউ হ্যাভ টু রোল ব্যাক T7 T6 T5 সব। ওকে, নাও অ্যানাদার স্ট্রিক্ট টু ফেজ প্রোটোকল, সেটা হচ্ছে টু অ্যাভয়েড দিস কাস্কেডিং রোল ব্যাক, মডিফাইড protocol is there. Transaction must hold all the exclusive block till it commit or abort. যে কোনো ট্রানজাকশন এক্সক্লুসিভ লক মোডটাকে ধরে রাখে যতক্ষণ ও ফুললি কমপ্লিট হয়, ততক্ষণ পর্যন্ত ওই যেটা বলছিলাম কমিট লিখে নি, এক্সক্লুসিভ লককে ধরে রাখবে, ছাড়বে না, আনলক করে কমপ্লিট করে তারপরে ছাড়বে, সেটাকে আমরা বলি স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকল। ডিগোরিয়াস টু ফেজ আরো স্ট্রিক্ট, all locks are held till commit and abort. In this case, not only exclusive lock, including shared lock and exclusive lock, সবকিছু লক একটা ট্রানজাকশন ধরে রাখে, মানে আলটিমেটলি রিগোরিয়াস টু ফেজ লকিং ইজ নাথিং বাট দ্য সিরিয়াল শিডিউল। খুব একটা ইউজ হয় না, বুঝতেই পারছো, কিন্তু ওই একই বললাম, অনেক সময় কোনো এগুলো অনেকটাই ডিপেন্ড করে, এই ধরনের লকিং প্রোটোকল ইউজ করে অনেক ডিপেন্ড করে প্রোগ্রামারের উপর এবং কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজারের উপর। গুড প্রোগ্রামার আমরা পরে দেখাবো যে ভালো কনকারেন্সি কন্ট্রোল প্রোগ্রামার না হলে
অনেক সময় স্টারভেশন অকার করে। ডেডলক যদি বা তুমি রিকভারি করতে পারবে, অনেক সময় স্টারভেশন রিকভার করতে পারবে না। আমরা দেখাবো স্টারভেশনের কখন স্টারভেশন ঘটতে পারে। মানে গুড প্রোগ্রামিং হলে এই ধরনের লজিক গুলোকে কন্ট্রোল করা যায়, আদারওয়াইজ একটু সমস্যা আছে। ওকে, তো অলওয়েজ there is a lock table is there to implement this lock using lock table like this. একটা লক ম্যানেজার থাকে অ্যাজ ইউজুয়াল, সেখানে একজন যে লক টেবিলটাকে ডিল করে। আর এগুলো হচ্ছে আইটেম, আমি একটু স্ক্রিনটা বড় করি বুঝতে সুবিধা হবে। এগুলো হচ্ছে আইটেম। ধরো আইটেম নাম্বার I7 হচ্ছে একটা আইটেম। ধরো অ্যাকাউন্ট বি, ধরো অ্যাকাউন্টে ট্রানজাকশন 23 অ্যাকাউন্ট এ কে লক করেছে। ট্রানজাকশন T1 অ্যাকাউন্ট I23, মানে এটা ধরো এটা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার A20 লক করেছে। তারপরে পাবে ও ছাড়লে পরে এ পাবে, ও ছাড়লে পরে এ পাবে, রাইট? এইটাও তাই। এই একটা অ্যাকাউন্ট নাম্বার, কোনো একটা ব্যাংকিং অ্যাকাউন্ট যেটাকে ট্রানজাকশন 23 লক করে বসে আছে। ট্রানজাকশন 23 দুটোকে লক করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কোনো কারণে সে দুটোকে আইটেমকে লক করেছে। সিমিলারলি আইটেম I4 কে ট্রানজাকশন T1 লক করেছে। আফটার দ্যাট ইউ ট্রানজাকশন 23 পাবে, T1 ছাড়লে পরে ট্রানজাকশন 23 পাবে। সো দিস টাইপ অফ লক টেবিল শুড বি দেয়ার ইন দ্য ডেটাবেস। দেখো লেখা আছে ডার্ক ব্লু রেক্টাঙ্গেল ইন্ডিকেটস গ্রান্টেড লক, ব্লু গুলো, লাইট ব্লু ইন্ডিকেট ওয়েটিং রিকোয়েস্ট, মানে এখনো গ্রান্ট পাইনি। এই দুটো গ্রান্টেড লক একসঙ্গে পাওয়ার মানে হচ্ছে দুটো শেয়ার লক নিয়ে বসে আছে, নাহলে একসঙ্গে দুটো গ্রান্টেড লক পায় না। আবার বলছি, মাউসটা যেখানে মুভ করাচ্ছি, এই আইটেম I23 না কি নাম, এর ওপর দুটোই ব্লু গ্রান্টেড লক পাওয়া মানে হচ্ছে দুটো শেয়ার লক নিয়েছি। আদারওয়াইজ একটা গ্রান্টেড লক থাকা অবস্থায়, একটা এক্সক্লুসিভ লক থাকা অবস্থায় একটা আইটেমের উপর আরেকটা আইটেম কখনোই শেয়ার লক বা কোনো লকই পাবে না, রাইট? আর এইটা হচ্ছে হালকা লক, মানে হচ্ছে দ্যাট ইজ ওয়েটিং স্টেট। এরা কেউ ছাড়লে পাবে, বা অন্য কোনো কারণে এটাকে ওয়েটিং স্টেট রাখা হয়েছে, বা এখনো হয়তো যদি আর দুটোই শেয়ার লগ নিয়ে আছে, কোনো কারণে এটা ওয়েটিং স্টেট আছে, অন্য কোনো পারপাস হতে পারে, দ্যাট ইজ নট ডিফাইন্ড আর কি এখানে। লক টেবিল অলসো রেকর্ড দ্য টাইপ অফ লক গ্রান্টেড আর রিকোয়েস্ট। এইটা সেটা এখানে ব্যাখ্যা নেই, কোন ধরনের এক্সক্লুসিভ লক বা শেয়ার লক আছে সেটা অবশ্য এই টেবিলে ওইভাবে এক্সপ্রেস নেই আর কি। নিউ রিকোয়েস্ট ইজ অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য কিউ, যে পরপর নিউ রিকোয়েস্ট অ্যাড হতে থাকে। গ্রান্টেড ইফ দ্য কম্পাইল আনলক হয়ে গেলে অটোমেটিক T1 টা ভ্যানিশ হয়ে যায়। আনলক রিকোয়েস্ট রেজাল্ট ইন দ্য রিকোয়েস্ট বিং ডিলিটেড, মানে ধরো এই T1 যদি ছেড়ে দেয়, ওকে T1 অটো ডিলিট হয়ে যাবে, মানে T1 ট্রানজাকশনটা লক টেবিলে থাকবে না। এটা ওটা পয়েন্টার কানেকশন বলতে পারো। এটা একটা B+3 দিয়ে করা হয়। আমরা আপাতত আমাদের B+3 সিলেবাসে নিয়ে আমি ডিসক্রিপশন যাচ্ছি না। ইফ ট্রানজাকশন অ্যাবাউট অল ওয়েটিং or granted locks are deleted, lock manager may keep a list of locks that is concerned. Okay, so this is the lock table that is implemented using for the case of two-phase protocol. Another protocol, আমরা পরের দিন ডেডলক নিয়ে ডিটেইলসে যাব। হ্যাঁ, পরের দিন ডেডলক নিয়ে, ডেডলকের গল্প, বিভিন্ন রকম গল্প আছে। আজকে আরেকটা প্রোটোকল একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। এই অ্যাম্বিগুইটির জন্য এই যে ডেডলক, যে প্রথমে লাইনটা, এই লাইনটা পড়ে নিই। ইন এ ট্রি বেসড প্রোটোকল অনলি এক্সক্লুসিভ লকস আর পারমিটেড। ভালো করে লাইনটা পড়ো, তাহলে বুঝতে পারবে। এতক্ষণ তো টু ফেজ পড়লাম, কোথায় গেল? এই নিচে দিয়ে লাইনটা টু ফেজ, এই যে the tree protocol ensure conflict serializability as well as freedom for deadlock for this transaction. তাহলে তোমার কোশ্চেনে আসবে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হচ্ছে, ফ্রিডম ফর ডেডলক হচ্ছে, তাহলে আমার টু ফেজ প্রোটোকল এর দরকার আছে, আমি কি প্রোটোকলে যাব, রাইট? বাট there is a problem. Unlocking may occur in the tree protocol than two phase protocol earlier. The three phase protocol এর কিছু ড্রব্যাকও আছে। Schedules that are not possible in two phase protocol locking are possible under the three phase locking protocol and vice versa. So however, in the three phase protocol the transaction may have a lock data item that does not access amount of data item ko lock করে আছে, আমরা দেখাচ্ছি পরে কি করে three phase protocol হয়। That is it is increased locking overhead and additional waiting time, but potential risks in the concurrency. আমি নেক্সট দিন আর একটু ডিটেইলসে ব্যাখ্যা যাব ট্রি ফেজটা,
নাহলে একটু সময় লাগবে। ঠিক আছে, সো আমি হালকা একটু আইডিয়া দিয়ে দিই যে সময়টা যখন আছে এখনো একটু। ট্রি প্রোটোকলটা কি করে ঘটে? ট্রি প্রোটোকলটা বেসিক্যালি ডিলস উইথ দ্য আইটেমস, নট দ্য ট্রানজাকশনস। ট্রানজাকশন কিভাবে করবে এই নিয়ে মাথা ব্যথা নেই। কি প্রোটোকল রুলটা কি মানে, দেখো ও একটা ট্রি স্ট্রাকচার তৈরি করে, like this. For example, if we write this tree protocol, we can write like this. If we write this tree protocol, we have to build some tree depending on the items. Let A, B, C are item. কেন এর পরে এই ট্রিটা কি করে বানালাম? প্রথমে at the beginning you can start from anywhere. First log by ty by any by on any data item. You start from anywhere, right? We start from t1 assuming. So we start for log A. So item A is locked. Item A এর পরে লক করতে হবে কাকে? দেখো ট্রানজাকশন t1 আইটেম এর পরে b কে নেবে, সো আই রাইট ইট b। আবার ট্রানজাকশন t3 আইটেম এর পরে c কে নেবে, রাইট? সো c is parallelly you can lock. A লক হওয়ার পরে b, মানে A ট্রানজাকশন কমপ্লিট হবে তারপরে c হবে, রাইট? দেন আফটার b you can, if you go for transaction t1 you can go for b to e, so getting b to e. If we go for b to d, transaction t2 if we go to b to d, তার মানে গল্পে গল্পে বলে রাখি ট্রানজাকশন t1 a লক করে b লক করার পর তারপরে t পাবে। আমি লিখছি রিডিংটা, তাহলে বুঝতে পারবে। again how can tree structure d এর পরে you can get lock g, so write it g, and c to f, so write it f. So আনলকটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আনলক নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, লেখাই আছে unlock is not unlock request from various transactions are not implemented through tree protocol. But what is the, if say মনে করি শুধু রিড সেন্টেন্স গুলো আছে আর কিছু নেই, শুধু রিড সেন্টেন্স গুলো আছে, তাহলে আমাদের what will be there? মনে করি at the beginning we start শুধু রাইট রিড, মনে করো শুধু রিড আছে আর কিছু নেই। এটা কিন্তু রিড, ইট ইজ অলওয়েজ প্রোটোকল ইজ অলওয়েজ অনলি অন দ্য এক্সক্লুসিভ লক প্রোটোকল। সুতরাং ও যা নেবে মানে ওই শেয়ার ফেয়ারে নেই, একজনকে শেয়ার ফেয়ারের মধ্যে নেই। ও নেবে যখন t1 লক করবে একে ছাড়বে না যতক্ষণ না ওর কাজ শেষ হবে। একে ছাড়লে পরে তারপরে ও বাকি যে পাবে। ওকে, সো we can start with, if we start with transaction 1, say we start r1a, right? This is a one type of schedule we can draw. Then remember r1 এর পরে এই মুহূর্তে t2b হবে না। কেন হবে না? কারণ r1 আমি তুমি বলতেই পারতে স্টার্টিং এ একটা রিড করলো a কে, তারপর t2b, কেন t2b হবে না? কারণ a b কে না ছাড়লে b ধরতে পারবে না, রাইট? সিমিলারলি a তো a কে লক করে আছে, এ না ছাড়লে ওটা হবে না। সো আফটার দ্যাট ইউ ক্যান রাইট t2 r1b, then you can easily write say for example you can write r2b, or rather better not write r1e, or rather you can write r3a. There are different types of schedule can be possible. r3a কেন বলছি? কারণ এবার a ছেড়ে দিয়েছে, যেহেতু b ধরে নিয়েছে, a ছেড়ে দিয়েছে। এবার you can write r3c if you want. r3 মানে আমি শুধু রিড, আমি রাইট লিখতে পারতাম, শুধু রিড নিয়ে ভাবছি। ওকে, তারপরে মনে হলো তুমি ইউ ক্যান শিডিউল লাইক, ধরো ইউ ক্যান শিডিউল লাইক এ বি নিয়েছিল, সো বি না ছাড়লে এই বিতে ঢুকতেই পারবে না। ইউ ক্যান রাইট আফটার দিস ইউ ক্যান রাইট r1e, when b এর পর ই আছে, r1e. After you write r1e, then you can go for transaction t2, then you can write r2b. Okay, sorry, then you can write r2b, right? Then you can easily write r2b এর পরে তোমার যদি মনে হয় r2d, কারণ d তো আর নো কাউর সঙ্গে নেই, so you can write it like this, d b এর উপর, so you can write it r2b, r2d. Then you can easily write r2g, whatever you can say, r2g, and r3c is there, so after r3g you can write like this, r3f. So there is no such standard rule
যে লাইক আমাদের বাইনারি ট্রির মতন প্রথমে এ বি সি, নট লাইক স্ট্যান্ডার্ড রুল। ইউ ক্যান স্টার্ট অ্যান আরবিটারি, দেয়ার ইজ ডিফারেন্ট টাইপস অফ সি রুল ক্যান বি পসিবল, বাট ইউ ক্যান ডু দিস। আমি ডিটেলস পরের দিন ট্রি প্রোটোকল আর একটুখানি 5-10 মিনিট ব্যাখ্যা করবো ওখানে, আরেকবার নাহলে এই জিনিসটা একবার ব্যাখ্যা করে দেবো। আপাতত থাক, অনেকটা পড়ানো হলো। ওকে, ডিটেলস আরেকদিন ট্রি প্রোটোকলটা নিয়ে আরেকদিন যাবো। নেক্সট দিন উই গো ফর তোমার